সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে ভিডিওতে আমরা কপিল দাস মুর্মুর শেষ কাজ এই সম্পূর্ণ পদ্ধতির A to Z এক্সপ্লেন করব এবং লাইন বাই লাইন তোমাদেরকে পড়াবো, যাতে করে তোমরা সিকিউ এমসিকিউ সব কিছু সলভ করতে পারো এবং বেসিক থেকে সিকিউ এমসিকিউ অ্যাডমিশন লেভেল পর্যন্ত পড়ানো হবে। এসএসসির সম্পূর্ণ কভার হবে A to Z। তো লেখক পরিচিতি আমরা জানি, কথা সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 1936 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোরশেদ আলী সর্দার, মায়ের নাম মোসাম্মদ সালেমা খাতুন। 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুরে। ছাত্র জীবনে রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন ও অনটনের মধ্যেই চালিয়ে যান নিজের লেখাপড়া। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বিচিত্র জীবন প্রবাহকে শিল্পাবয়ব প্রদান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা। নৃত্য, ইতিহাস ও সমাজ বিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যার প্রতিফলন ঘটেছে তার রচনায়। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারে এবং 1990 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিঙ্গল আকাশ, পদদোষে পাকৃত জন, উত্তরের ক্ষেপ, লেলিহান সাত প্রভৃতি। 2018 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। বাতাসে উঠলে এখন টাঙনের পানিতে কাঁপন লাগে না, পানি এখন অনেক নিচে। বালি কেটে কেটে ভারী ধীর স্রোতে এখন শীতের টাঙন বয়ে যায়। পানির তলায় বালি চিকমিক করে, কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভিতরে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে। চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে, কিন্তু কাঁপে না পানির স্রোত। এমনকি সাঁকোর উপর দিয়ে চিনির কলের ভারী আখ বওয়া ট্র্যাকগুলো যাবার সময়ও সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমনই ধীর, তেমনই শান্ত। আসমান কান্দর আর দিগন্ত জুড়ে যেই শীতের একটি শান্ত ভাব থাকাবার কথা, সেই ভাবটা টাঙনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে। মানে এখানে আমরা যেমন দেখেছি বিলাসী গল্পে, যে প্রথমে কিছু প্রকৃতির মানে আশেপাশের সময়কালের বা স্থানের একটি বিবরণ দেয়, তেমনই এখানে একটি স্থানের বিবরণ দিতেছে, যে চারিদিকের অবস্থা, মানে কিভাবে পানিতে, মানে বাতাস যখন পানিতে বসে, বাতাস যখন মানে নামে, তখন কিন্তু পানিতে ঢেউয়ের সৃষ্টি হয়। তো তখন পানিতে ঢেউ সৃষ্টি হইতেছে। তারপরে যে আখের যেই ট্র্যাকগুলো আছে সেগুলা, মানে সাঁকর বলতে এখানে সেতুর উপর দিয়ে যাচ্ছে, তার শব্দ হচ্ছে, মানে সবখানেই শব্দ হইতেছে। তো এখন আমরা আরো সামনে জানতে পারবো। আর ওই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে দিয়ে ঝিমোতে পারে। মানে এখানে কপিল দাস হচ্ছে আমাদের যে গল্পের মেন অভিনায়ক, বা যেটাকে বলা হয় অভিনেতা। ওনাকে নিয়েই সম্পূর্ণ গল্পটা। এখন উনি এসে পিঠ মিলে জিমোতে পারে, মানে এখানে জিমুতে আছে সেটা বোঝাইতেছে যে সে রোদে বসে আছে। তার চারিদিকে নানা শব্দ, কিন্তু সে তার কানে ঢোকে না, কি না বোঝা মুশকিল। মানে সে শব্দগুলো শুনতেছে না সেটা বোঝা মুশকিল, যেহেতু সে একজন বৃদ্ধ মানুষরা বেশিরভাগ সময় রোদ পোহায়, তখন তারা বসে থাকে, তারা
বাইরে আশেপাশে শব্দ হলেও তাদের কানে সেই শব্দ যায় না, গেলেও তারা চুপ থাকে। ধরো কি রকম গা গা চিৎকার করে করতে করতে চিনি কলের ট্র্যাকগুলো ছুটছে। ফার্মের ভিতরে বিনোদ মিস্ত্রির খান 2 ট্র্যাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। তার ধকধক 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 শব্দ একটানা সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলছে। নদীর ওপারে আবার কোথাও এক রাখাল সারাদিন ধরে একটি বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে। সবই তার কানে ঢুকবার কথা, কিন্তু কপিল দাস চুপচাপ, মাথাটা ডাইনে বায়ে অল্প স্বল্প দুলছে। আর সেই বসে রয়েছে তো বসেই রয়েছে। মানে যখন বুড়ো হয়ে যায় মানুষ, তখন তো মানুষের কোনো কাজ থাকে না, মানুষ অবসর থাকে, তখন মানুষ তো বসেই থাকে সবসময়। আর যেহেতু রোজ পোয়াইতে আছে, রোজ পোয়াইতে আছে, আর আশেপাশের শব্দে তার তো কোনো সমস্যা হওয়ার কথা না। আর বেশিরভাগ সময় যখন বেশি শব্দ হয় তখন আমরা চলে যাই, যেহেতু আর বৃদ্ধ মানুষ, তাই উনি বসে আছে। ওদিকে ছাগল ঢুকে সবজি ক্ষেত তছনছ করে। কি কি বৃন্দা মাঝির বউ সোনামুখী, এখানে বৃন্দা মাঝির বউ সোনামুখী, এটা মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে চলে আসে। নগেন হরের বোন শিল্পীর সঙ্গে ঝগড়া বাঁধায়, মানে এখানে নগেন হরের বোনের সাথে যে ঝগড়া বাঁধে শিল্পী, সেটাও মনে রাখতে হবে। বাদায় কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে কোনো কোনো বিন গায়ের কুকুর, এবং সেই জন্য যদি এপারের বাচ্চারা লেলে হই হই করে ওঠে, কপিল দাস নড়বে না, মানে হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথা জিজ্ঞেস করবো না, মানে মরার মতো মানে বসেই আছে। আশেপাশে কি হইতেছে তার এটার কোনো ধ্যান নাই, থাকলেও সে কিছু বলবে না, চুপ থাকবে, বসেই আছে। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয়। মানে যেহেতু সে অনেক বয়স্ক, তার অনেক অভিজ্ঞতা আছে, তাই সে একটার সাথে আরেকটা যেটা মিল আছে সেটা সে জানে, বুঝতে পারে। মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়া। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সঙ্গে আরেকটা মেলানো, মানে কজ ইফেক্ট, মানে একটার সাথে একটা ইফেক্ট আছে। যেমন তুমি একটা কাজ করবে, সেটার সাথে অন্য একটা কাজের মিল আছে, হওয়ার কারণ আছে। কত দেখলো সে জীবনে, যেহেতু অনেক বয়স্ক তাই তার অনেক অভিজ্ঞতা আছে। সব কিছুই শেষ পর্যন্ত একটি জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনের প্রকাণ্ড কান্দরের অপর কাশ আসমান, আবার তার নিচে টাঙ্গনের স্রোত, সব কিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভিতরে শান্ত ধীর এবং নির্বিচ্ছিন্ন একটি স্রোত আছে। সব কিছুর উপর দিয়ে এই স্রোত বয়ে যায়। সেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সব কিছু সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। একটি ঠিক এই ধরনের একটি গা ছাড়া পরিতৃপ্তি ভাব আজকাল তাকে প্রায় পেয়ে বসে। আর সেই জন্যই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়, মানে যখন মানুষের বয়স বেড়ে যায়, প্রাপ্তবয়স্ক থেকে, মানে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন মানুষ বেশিরভাগ সময় রোদে বসে বসে কাটিয়ে দেয়। তাই কপিল দাসের এমনই অবস্থা। তবে সব সময় ওই ভাবটা থাকে না, আর তখনই পুরনো ঘটনার ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। পুষ্না পর্বে কি তুমুল নাচ জুড়ছে দেখো কপিল দাস, মানে নিজেকে নিজে বলতেছে যে পুষ্না পর্বে, মানে যে সাঁওতালদের একটি উৎসবের নাম পুষ্না পর্ব, সেখানে যে কি তুমুল নাচ জুড়েছিল, মানে সে নাচছে, সেটা দেখো কপিল দাস, মানে সেটা মনে করার কথা বলতেছে। তার গলায় বাঁধা মালন্দ একরকম শূন্যে ঘুরপাক খাচ্ছে, মানে মালন্দ হচ্ছে একটি ডোলের মতন বাদ্যযন্ত্র, যেটা শূন্যে ঘুরপাক খাচ্ছে, মানে সে নাচতেছে। মেয়েদের গলায় কেমন সুর, শাননো স্বর, মানে শাননো বলতে তীক্ষ্ণ সুর, এটাকে বোঝানো হয়েছে। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনকালে চলে যায়।
একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার, মানে তার ওই যে একটার পর একটা ঘটনা মনে পড়তে থাকে। সে বসে আছে আর ওই এইরকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো বর্ষা খুলে বসলে সে ভারী সুখে ওইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে। মানে সে আগের কথাগুলো স্মৃতিগুলা মনে করতে থাকে। অনেক সময় তো আমরা আমাদের আগের স্মৃতি, শৈশবকালের স্মৃতিগুলা মনে করে আমরা ভাবতেই থাকি যে কি একটা সময় ছিল, কি আনন্দ সময় ছিল। তেমনি সে যৌবনকালে তার যৌবনের স্মৃতি সে মনে করতেছে। এই একবার সে কি হলো, মহাজনের ধান, মানে সে মনে করতেছে, মাথায় আসতেছে মহাজনের ধান খামার বাড়ি থেকে কিষানদের হাতে বিলিয়ে দিলি মনে আছে সেই কথা। মানে নিজেকে নিজে প্রশ্ন করতেছে যে তোর কি মনে আছে এইবার একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি মনে আছে সেই কথা। আর মানুয়েল পাদ্রিকে টাঙনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি মনে নাই? মানে ওই যে ছোটবেলায় অনেকে আসে না, ওই যে ফাজলামি করে মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তেমনই সে ফেলে দিছে। অবশ্যই সে কোনো খারাপ কথা বলছে তাই কালাইছে চাকতি সে দেখতে। আর বর্ষায় ভরা টাঙনের পানিতে পাদ্রি তলিয়ে গেল, মানে তখন বর্ষা চলতেছিল তাই পাদ্রি পানিতে তলিয়ে গেছে। 16টা ঘোলাটে পানির মধ্যে কালো জুতো সদ্য তার পা দুখানি উপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরেই মানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল। আর সে কি গাল সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কি না। সে ছেলেবেলার কথা হাপন হাপন ছিল যখন সে, মানে যখন সে যুবক ছিল সেটা বুঝাইতেছে, শৈশবের সময় তার তীর কি রকম নিখুঁত নিশানায় গিয়ে বৃত্ত। কপিল দাস মনে নাই সেই কথা, মানে নিজে বলতেছে যে তার যখন তীর একদম নিখুঁত নিশানায় লাগতো আর যখন ছিল তার, মানে শৈশবের কথা বলতেছে, যৌবনকালে। মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে। কেন মনে থাকবে না? সাঁওতালের বাচ্চা না সে, মানে সাঁওতালের সন্তান সে, সাঁওতালদের স্মৃতিশক্তি ভালো, মনে থাকবে। দেখতো খরগোশের পিছনে কে ছুটছে অমন। সুখদেবের বেটা চতুর্মাঝি নাকি দেবদাসের বেটা কপিল দাস। এখানে দেবদাস যে তার বাপের নাম সেটা তো মনে রাখতে হবে, যে কপিল দাসের বাপের নাম হচ্ছে দেবদাস, এটা প্রশ্নে চলে আসে। আর ওই দেখ কপিল দাসের শিকারি কুকুর কিরকম ছুটে যাচ্ছে, মানে একটা কুকুর, কপিল দাসের যে একটা শিকারি কুকুর ছিল সেটা মনে রাখতে হবে। তীর খাওয়া শিকারের পিছনে, মানে তারা ছিল কি শিকারী, কপিল যে সাঁওতালরা ছিল শিকারী, তারা বনে গিয়ে শিকার করতো, তাই তীর খাওয়া শিকারের পিছনে তার কুকুর লাগিয়ে দিত। কপিল দাস মনের ভিতরে স্পষ্ট দেখতে পায় তার কালো কুকুর রঙের কুকুরটাকে, মানে এখানে যে তার ওই কুকুরটার রং যে কালো সেটা মনে রাখতে হবে। এটা এমসিকিউতে আসে অনেক সময়। যেটা তার কিশোর কালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটাকে শেষ পর্যন্ত বাঘে খেলো। কুকুরটাকে শেষ পর্যন্ত কি খেয়েছে সেটাও মনে রাখতো, বাঘে খেয়েছে। কপিল দাস, এটা কিন্তু অনেক বড় একটা গল্প এবং এই গল্পের প্রতিটা লাইন থেকে এমসিকিউ চলে আসে, সিকিউ চলে আসে। তাই মনোযোগ সহকারে তোমার ক্লাসটা করতে হবে এবং নিজেরও 3-4 বার রিডিং পড়া লাগবে। কপিল দাস এক দিন আবার নিজের কাছে গল্প ফাঁদে, মানে নিজের কাছে নিজে গল্প বলে। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো। ধরো মেলার সেই ঘটনাটা। মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে মেলার গল্পটাই শুরু হয়, সে এক আশ্চর্য ব্যাপার। গল্প আরম্ভ করলে সেই মেলার ঘটনায় চলে আসে। কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, আদি আর যৌতদারের
মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। আদিয়ার বলতে এখানে বোঝানো হয়েছে কৃষক, আর যৌথদারের মানে হয়েছে মহাজন। তাদের মাঝখানে ছিল কারা? সাঁওতাল বস্তিটা, মানে তারা নিজেরা। গোপীনাথ হু হা করে না, মানে গোপীনাথ হচ্ছে তাদের যে মোড়ল। মোড়ল বলতে হচ্ছে গ্রামের প্রধান যারা। ডাইনে বাইরে তাকায় না। ও এদিকে ওদিকে কে একজন আগুনের কুণ্ডুলির উপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। মানে সেখানে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন, মানে এখানে আগুন লাগিয়ে দিছে কুণ্ডুলির উপরে, যেহেতু এখানে তাদের ভিতরে তুমুল লড়াই চলতেছে, ঝগড়া চলতেছে। আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো, কিন্তু সে সাদা চুল ভর্তি, মাথাটা ঝুঁকিয়ে বসে আছে তো বসেই আছে। এটা মাথা রাখতে বলে, তার চুলের রং ছিল সাদা চুল ভর্তি মাথাটা। সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করবার জায়গা দেয়, মানে বাড়ি করার জায়গা দিয়েছে তাদের। আমাদের জমিটায়, মানে তারা যে আবাদ করবে বা ফসল ফলাবে তার জন্য জমি দিয়েছে। গৃহস্থের কাজ দেয়, মানে টুকটাক গৃহস্থের কাজ দিয়েছে। সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায়। মহাজন যে সব দেয়, সব দেয়, কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয়? কহ দেয় পেটের ভাতটা, মানে এখানে বলতেছে যে সব কিছু তো দেয় বুঝলাম, কিন্তু পেটের ভাতটা তো তারা দেয় না, মানে সেটা তো তাদের নিজেরই রোজগার করা লাগে বা কামাই করা লাগে। থাকার জায়গা দিয়েছে, ঠিক আছে, জমি দিয়েছে, তাদের গৃহস্থী করার জন্য কাজ দিয়েছে, কিন্তু পেটের ভাত তো তারা দেয় নাই। এটা মানে বলতেছে এই রকমের সব বাদানুবাদ, মানে কথাবার্তা চলতেছে। কিন্তু যে যদি ভিটে মাটিটা থেকে তুলে দেয়, তাহলে মানে তাদের যেহেতু তাদেরকে থাকতে দিছে মহাজনরা, যদি তাদের সেই ভিটে মাটি থেকে তুলে দেয়, এরকম সব তর্কাতর্কি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না। মোড়ল হলে বোধ হয় ওই অবস্থায় কিছু বলা যায় না, মানে মোড়ল হইলে হঠাৎ করে কিছু বলতে পারবে না। তুমি যেহেতু প্রধান গ্রামের, তুমি কিছু বললেই তো একটা সমস্যা সৃষ্টি হবে, তাই অনেক ভেবেচিন্তে তোমার ডিসিশন নেওয়া লাগবে, তাই হঠাৎ করে কিছু বলে না। কিন্তু তখন ভারী জোর, হে মোড়ল, হে দেহ দল দল করে কাঁপছে। দূরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠছিল, আমরা মহাজনের সঙ্গে নেই, ওদিয়ার কিষানের সঙ্গে আমরা, মানে আমরা সেই কৃষকদের সঙ্গে থাকবো, মহাজনের সঙ্গে আমরা থাকবো না। একজন বলছে, কে বলেছিল কথাটা মনে নেই এখন। সে নিজে হতে পারে, মানে সে কপিল দাসও হতে পারে, মোহন কিস্কু হতে পারে, আবার মোহন কিস্কুও হতে পারে, কিংবা চতুর মাঝি হতেও পারে। লোকটা যে কেউ ঠিক মনে নেই, কিন্তু কথাটা ঠিক মনে আছে, মানে অনেক আগের কথা তো, তাই লোককে সেটা মনে নেই, তবে কথা মনে আছে। তারপর কপিল দাস আর খেয়েই ধরতে পারে না। বিচার সবার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভিতরে দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ পরি সারা কান্দের উপর একটি মানুষ দেখা যায় না, আরেকটা মানুষ দেখা যায় না। কপিল দাস আর খেয়েই ধরতে পারে না, মানে কপিল দাসের আর মনে পড়ে না যে কি হয়েছিল। তারপর বিচার সবার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনে ভিতর দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে, পাশের ক্ষেতে মোহন কিস্কুর বউ টরি সারা কান্দরে আর একটি মানুষ দেখা যায় না, মানে কপিল দাস মাঠে নামছে ধান কাটার জন্য, আর সেখানে মোহন কিস্কুর বউ টরি সারা কান্দরে, মানে সেখানে কাটতেছে ধান গাছের নোয়ানো পাতায় শীষের গায়ে তখনও রাতের হিম ফোটায় জমে আছে। রোদের তাপ গায়ে লাগে কি লাগে না, এমনি কুয়াশা, মানে অনেক বেশি কুয়াশা অবস্থা। এইরকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায়। এক সময় রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের দস্যু রং দেখে।
একবার নদীর ভাটি থেকে উঠে আসা আহ, শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। এটা মনে রাখতে হবে যে একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। এটা এমসিকিউতে কোয়েশ্চেন করে চলে আসে। বাতাসে তখন শীতের কামড়, মানে বাতাসে তখন শীত আছে অনেক। তার দু হাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে। আর আঙুল ছেঁড়া বলতে দুই হাতে যে দুইটি কোটে বোতাম থাকে সেগুলো খুঁজতে থাকে। আর ওই সময় তার চোখে পড়ে যায়, সে চোখে পড়ে যায় দেখে কজন লোক টাঙনের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে। ওখানে ওই সময়ে কারা অমন পরিষ্কার জামা কাপড় পরা, কে লোকটা? এখানে মনে রাখতে হবে জামা কাপড় কেমন ছিল, জামা কাপড় পরিষ্কার ছিল, পরিষ্কার জামা কাপড় পরা। এটা এমসিকিউতে আসে। অনেকক্ষণ ধরে লোকটা নড়াচড়া ভূমিটা লক্ষ্য করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এইভাবেই দেখেছে সে। ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল। সে এক সময় চিনতে পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ? একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। এক এক সময় ওই রকম জমি জমার মাপ চলে। ওরা কি জমি জমা মাপতে এসেছে? কই, এই রকম কোনো খবর তো তার কানে আসেনি। মানে কপিল দাস বলতে এসেছে ওরা যে জমি জমা মাপতে আসছে তার তো খবর তার কাছে আসেনি। আর যেহেতু এরা মহাজনের লোক, ম্যানেজার, সেহেতু আর কোনো না কোনোটা কাজে উদ্দেশ্যে অবশ্যই আসছে। একটু পর দেখা যায় না কাউকে, মানে সবাই চলে গেছে। দেখতে না পাওয়ার কৌতূহলটাও আর থাকে না। মানে যেহেতু আর দেখতে না পাই নেই তাই আর কৌতূহলও থাকে না। অনেকে আছে না, অনেক বিষয় আমরা দেখলে সামনে কৌতূহল থাকে, না থাকলে জায়গায় কৌতূহল। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরা ঘুমটির আওয়াজ কান পেতে শুনে। এটা মনে রাখতে হবে যে কপিল দাস কিসের আওয়াজ কান পেতে শুনে। ফার্মের গরুগুলো গলায় নতুন ঘুমটি বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। আজকাল কি ফার্মের গরু চড়ায়? এখানে উত্তর হচ্ছে আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। এটা কিন্তু অনুধাবনমূলক, জ্ঞানমূলক প্রশ্নে চলে আসতে পারে, তাই মনে রাখতে হবে। জয়হরির কি যেন হয়েছিল, জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমুদ্দিন। এখানে মনে রাখতে হবে যে ক্যারেক্টারের নাম হচ্ছে সলিমুদ্দিন। এসে ডাকে, বুড়া দাদা, বাড়িতে যাবো নাই, মানে বাড়িতে যাইবা কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। হা যাবো। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমুদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছেঁড়া ছেঁড়া কোথেক আসছে ছোড়া কোথেক আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিমুদ্দিন তখন খুশি আর খেতে আজ কি কাণ্ডটা ঘটছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং ওই আরম্ভের মুখেই সে জানিয়ে দেয়, বুড়া দাদা, তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই, মানে তোমার বস্তিটা এখন আর থাকবে না, উঠে যাবে। এই বছর এইঠে ধানের আবাদ হবে, মানে এখানে ধানের আবাদ হবে, তোমার বস্তি সম্পূর্ণ নিমেষ করে দিয়ে এখানে ধান ফলানো হবে। কথাটা কেন যে বলে ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না। কিংবা এমনও হতে পারে যে তার বন্যাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। কপিল দাস হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এখনই না দেখলো মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল অতগুলো মানুষ, নাকি সে দেখেনি?
তার কেবলই মতিভ্রম হতে থাকে। এ মতিভ্রম বলতে মানুষের ওই যে হয় না, ওই যে দু এক সময় তারা না দেখো দেখছে ভুল মরিচিকার মতো অবস্থা, তেমন তার মনে হচ্ছে যে সে তো বুড়ো হয়ে গেছে, তাই ময়দবা সে ভুল দেখছে, ঠিক ঠিক মতো ঠাউর করতে পারেনি মানে। এদিকে সলিমুদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা কখনো ফুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমুদ্দিনকে। বলল, তোমার বছরটা এবার উঠাইয়ে দিবে এইঠে এই বছর ট্র্যাক্টর চলিবে, মানে তোমার বসত বাড়ি উঠে দিয়ে সেখানে ট্র্যাক্টর চলবে, মানে এখানে ফসল ফলাবে বাড়ি। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না, ট্র্যাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতের উপর দিয়ে ট্র্যাক্টর চলতে যাবে কেন? এই কেমন কথা? সে অন্ধকারেই ডাইনে বাঁয়ে তাকায়, বলে, ঠিক শুনছিস তুই? কই ঠিক শুনছি? ঠিক শুনছিস? মানে জিজ্ঞাসা করতেছে যে সলিমুদ্দিনকে, যে তুই কি ঠিক শুনছিস? সলিমুদ্দিন এবার সত্যি বিরক্ত হয়, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকেও পুছে দেখো। মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না, মানে তোর কিছু মনে থাকে না, এটা বলতেছে ফর্ম বলতে। আর সেখানে সাঁওতালরা মূলত সবাইকে তুই তুই করে বলে, তাই এটা বলা হয়েছে। কথাটা বলে হঠাৎ ছোড়ায় চলে গেল। রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায়, আর নিজেকে শোনায় না, কানে পালা। তার পা আপনা থেকেই বাড়ির পথ ধরে। কোথায় পালাবে সে? এক সময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলে কোত্থেকে? তুই বুড়া মানুষ, সে মোড়ল। নিজেকে শুনিয়ে তখন সে বলে, মানে নিজেকে নিজে সে মোড়ল বলে সমর্থন করে, যে তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না, তোর কিছু মনে থাকে না, মানে নিজে হাসতেছে যে তোর কিছু মনে থাকে না, তুই বুড়া মানুষ। আর ওই সময় ট্র্যাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে সে হঠাৎ টক শব্দ করে জেগে উঠল ঘুমন্ত ট্র্যাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি একদিন এক এক রকম হঠাৎ ট্র্যাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্র্যাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলছে। পিছনে ধারালো চাকতি মাটি ফালা করে দিচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাটা মাটির ভিতর থেকে। এভাবে ট্র্যাক্টরটা চলে আসে একেবারে দিনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। এখানে যে ট্র্যাক্টরটা কোন পর্যন্ত চলে আসে এটাও কিন্তু এমসিকিউতে চলে আসে কোয়েশ্চেন, এটা মনে রাখতে হবে। আর এখানে যে ইয়ারমান বিনোদ মিস্ত্রি এক একদিন এক এক রকম, মানে এখানে কে ট্র্যাক্টর চালায় সেটাও মনে রাখতে হবে, যে বিনোদ মিস্ত্রি। তারপরে বেশ দিব্যি ঘুরে যায়। বসতেই হলো ট্র্যাক্টরে চলাফেরা করার শেষ সীমানা। কলের জিনিস ওই পর্যন্তই আসে। সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, মানে সংসার বলতে বোঝাচ্ছে বাড়ি বা বসত বাড়ির সীমানা পর্যন্ত আসাই তার ক্ষমতা, তারপর আর পারে না। এতকাল অন্তত পারিনি, আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেয়ালে বোতা নাক ঢুকিয়ে উল্টো দিকে দেয়ালে পুড়ে বেরোবে। মানে এখন বলতেছে যে কি, এখন এত বছর ধরে পারে নাই কেউ বসত বাড়ি উঠাইতে, এখন কি তার বসত বাড়ির ভিতর দিয়ে ভেঙে ছুঁড়ে অপরাধ দিয়ে বের হবে, মানে এটাই সে বুঝাইতে চাইতেছে পেট কেটে। দৃশ্যটাকে সে মনের ভিতর দেখতে পায়, মানে তার মনের ভিতরে এমন একটা দৃশ্য আসে, যেহেতু তার আগে সে শুনছে যে বসত বাড়ি উঠিয়ে দিব, আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। মানে তার কাছে একটা ভয়ানক অস্থিরতা আসে, যেহেতু বাড়িঘর ভেঙে ফেলবে, এটা তো ভালো কথা না। কি কথা, ট্র্যাক্টর চলে আসবে সংসারের বুকের উপর, মানে বাড়ির উপর চলে আসবে, সেটা নিজে নিজে প্রশ্ন করে।
কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয়, মানে এটা হঠাৎ করে যে হইতাছে যে বস্তি উঠে যাবে সেটা না, এমন নয়। একেবারে একেবারে তাহলেও এই কি শেষ পর্যন্ত পরিণতি, মানে একেবারে তাহলেই কি এই শেষ পর্যন্ত পরিণতি, বস্তি উঠে যাবে আর ট্র্যাক্টর চলতে থাকবে ঘর বাড়ির ভিটেমাটির উপর দিয়ে। কথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাবার ঘটনা। আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া, কিসের সঙ্গে কিসের জড়ানো। কিন্তু ভেবে ভাবো তো বছরটা কত পুরনো, মানে বলতেছে যে বছরটা তো অনেক পুরনো। এটা মনে হচ্ছে তার। হা বাহে মোড়লের বেটা, তোর কি ফর্ম আছে, মানে আবারও বলতেছে তোর কি মনে আছে যে এটা কত পুরানো জিনিস। এই বসত বাড়িগুলো অনেক আগে মানে তারা তৈরি করছে, এখানে ভিটে মাটি তৈরি করে তারা বা বসবাস করতেছে অনেক বছর যাবত। এই এটা যে মিমি উঠে দেবে এটা কি কয়, মানে এটা হয়তো তোর মনে আছে যে এটা কত বছর পুরনো, সে নিজেকে নিজে বলতেছে। হা ফর্ম আছে, মানে মনে আছে। বিচার বসছিল ফার্মের অফিস ঘরে, কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল আর সে উত্তর দিচ্ছিল। কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সে দলের মোড়ল ছিল শিবনাথ আর আবার গুণিন ছিল। এখানে সেই দলের মোড়ল কে ছিল সেটা মনে রাখতো, যে প্রথম যে দল শিবনাথ ছিল, আর শিবনাথ আবার ছিল কি গুণিন বলতে যাদের ওজা বা তাত্ত্বিক যাদেরকে বোঝানো হয় তারাই ছিল গুণিন। কিন্তু গুণিন হলেই কি সব হয়, মানে গুণিন হলেই কি সব হয়? হয়ও কখনো হয় না, মানে ওঝা হইলে যে সব হবে এমন তো না। তান্ত্রিক পেলে এই পর্যন্ত বলার পর আর বলতে পারিনি। মহিন্দর ধমকে উঠেছিল। মহিন্দর হচ্ছে কি এখানে কপিল দাসের ছেলে, কপিল দাসের ছেলের নাম হচ্ছে মহিন্দর, এটা মনে রাখবো। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক নাই। মানে এখানে কপিল দাসকে বলতেছে যে তোর কথার কোনো ঠিক নাই, তুই আমার সঙ্গে আসিস না। কোন কথা তো তুই কোন কথা কহিস বুঝিস না, মানে কখন যে কি বলিস তুই নিজেই বুঝিস না। মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবার পারিস না। মানে এখন নিজেকে নিজে বলতেছে যে তুই সম্বোধন করতেছে মোড়ল বলে, এবং বলতেছে যে তুই যে নিজে কি, তুই এখন বুড়া হয়ে গেছিস, তুই কিছু করবি পারিস না, মানে কিছু করতে পারবি না। ওই দিনই কে যেন বলছিল কথাটা, কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ হে মোড়ল, তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বললেই চলল। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়ল কয়টা, আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। মানে সে যে বুড়ো হয়ে গেছে, বার্ধক্য বলতে বুড়ো বয়স্ক হয়েছে যে, সেটার অক্ষমতা সে স্মরণ করতে দিতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। তৎক্ষণাৎ ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠছে, মানে যেহেতু বুড়া মানুষ, শীতকালের দিন। উঠোনের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ, মানে কতক্ষণ হাত পা গরম করে। আর আমরা যে শীতকালে যে গরম করি আগুন লাগিয়ে বনফায়ার জ্বলাই যেটা, সেটা। মহিন্দরের বউ বিন্নি, মহিন্দরের বউর নাম কি সেটা কিন্তু এমসিকিউতে আসে। বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাপে বললো তাপতে ততক্ষণ আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে একটার পোড়া মাংস দেখতে পেয়ে খুশি হয়। এখানে যে ভাতের পাশে একটুকু পোড়া মাংস পেয়ে খুশি হয়, এটাও কিন্তু এমসিকিউতে চলে আসে, যে পোড়া মাংস যে পেয়ে খুশি হয়, কারণ তাদের প্রধান খাদ্য ছিল পোড়া মাংস। হয়তো বা নাতিদের শুধুই কি শিকার পেয়েছিলি তারা, যেহেতু তারা শিকার করে চলতো তাই তাদেরকে জিজ্ঞাসা করছে তোরা কি কোনো শিকার পেয়েছিলি। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধ হয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না, যেহেতু বয়স্ক হয়ে গেছে তাই গল্পের দিকে মনোযোগ দিতে পারে না। দাদা
বড় জঙ্গলও তো নাকি ভাগ থাকে, মানে এখন জিজ্ঞাসা করতেছে মহেন্দ্রের ছেলে যে বড় জঙ্গলে নাকি ভাগ থাকে। নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না প্রাণনগরের জঙ্গলে কি ভাগ আছে। এখানে কোন জঙ্গলের কথা বলা হয়েছে গল্পে সেটা কিন্তু এমসিকিউতে চলে আসে। প্রাণনগর মনে রাখতে হবে। প্রাণনগরের প্রাণনগরের জঙ্গলে কি ভাগ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়। নাই যে সুখদাস এখানে, এই যে কপিল দাসের নাতির নাম হচ্ছে সুখদাস, মনে রাখতে হবে যে মহিন্দরের ছেলের নাম এবং কপিল দাসের নাতির নাম হচ্ছে সুখদাস। ওইটে ভাগটাই নাই, ভাগটাক নাই, মানে ওখানে ভাগটা কিছু নাই, কিন্তু ছিল এক সময়, মানে এক সময় ছিল এখন নাই। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন, মানে ভাত খাওয়ার কথা তার মনে থাকে না আর। সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপারে সবচাইতে আকর্ষণ সেটাই সে ধীরে স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথা আসে। এখানে তার কুকুরটার রং কালো, সেটা মনে রাখতে হবে, এমসিকিউতে আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে, মানে তার ঘরে খুঁজলে কিন্তু তীরের চোঙা দুটো পাওয়া যাবে। এটাও অনুধাবনমূলক প্রশ্নে চলে আসে, মানে ইয়াতে জ্ঞানমূলক প্রশ্ন চলে আসে, তাই এটা মনে রাখবো। সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। চোঙা হচ্ছে মানে তীর রাখার একটি স্থান বা জায়গা, যেটা বলা হয়। একবার তীর দিয়ে একটা ভাগ গেঁথে ফেলেছিল, মানে একবার কপিল দাস তীর দিয়ে একটি ভাগ গেঁথে ফেলেছিল। ভাগ্যে সে কখনো ভাগ কি জিনিস তা জানতো না, তখনও মানে যে ভাগ কি সেটা সে জানতো না। বন বিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক, ভয় পেয়ে পরিমরি করে কিরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই তার প্রধান হয়ে উঠতে থাকে। মানে যেহেতু বুড়া মানুষ, তাই তার কাছে দৌড়ের গল্প ঘটনাটাই প্রধান হয়ে যায়। দৌড়াইছে কেমনে? বুড়ো মানুষের গুনগুন ধীর স্বরের এক ঘেয়ামিতে, মানে এক বিরক্ত লাগে বাচ্চাদের। যেহেতু বুড়ো মানুষ, তাই এক ঘেয়ামি করা শুরু করছে। সুখদাস অস্থির হয়ে ডাকে, দাদা বাঘটার কি হইল? মানে যেহেতু কপিল দাস খালি শুধু দৌড়ানোর বর্ণনা দিতেছে, তখন তার নাতি বলতে থাকে যে ভাগটার কি হইল, ভাগটার কি হইল। এ পর্যন্ত বলার পরে তারপরে তার ভাবতে হইলো যে ও ও হা ভাগটা। কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর ভাগটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে পড়তে চায় না, মানে তার মনে করতেছে না যে তীর খাওয়ার পরে বাঘটার কি অবস্থা হয়েছে, কারণ তার সে দৌড়াইছে তার তো খবর নেই। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে, মানে তারপরে হয়েছে না যে নিজের নামে একটু সুনাম বাড়াইবো, তাই গল্প বানানো শুরু করতেছে, মানে সত্য কথা বলতেছে না। তার বর্ণনায় তখন কৌতুক আসে, মানে একটু হাসি ঠাট্টা আসে। ভাগের লেজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রং ছড়িয়ে বলতে চায়, মানে সে যে বাঘের লেজ ধরে টাইনা টেনে আনছে এটা বানায় বলতে চায়, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কি রকম কষ্ট হচ্ছিল সে কথাটাই ঘুরে ফিরে বলতে থাকে সে, মানে তার খালি ওদের কষ্টের কথাই বলতে থাকে। সে যে আনন্দের সাথে আনতেছে সেটা কিছু বলতেছে না, মানে তার সব জায়গায় কষ্ট হইতেছে এটাই বলতেছে। শীত যাতে এটা সত্য মনে হয় তাদের কাছে। শীতের রাত, ততক্ষণে সবাই ঘরে গিয়ে সবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না, কারণ সেটা সে লক্ষ্য করে। দেখে ইতিমধ্যে মহিন্দর, দীনদাস ও তাদের সঙ্গে আরও কয়েকজন উঠানে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু যে কিছু বিষয়টা যে কি কিছুই অনুমান করা যায় না। ও হা ভাগটার যেন কি হয়েছিল। কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার ল্যাস ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওই রকম যখন টেনে আনছিল তখনও কিন্তু ভাগটা বেঁচে ছিল। ঘা খাওয়া ভাগ কিন্তু ভয়ঙ্কর জিনিস, মানে এখন বলতেছে যে ওই রকম যে বেঁচে ছিল এই বাঘটা কিন্তু অনেক ভয়ঙ্কর, যেহেতু এটা ঘা খাইছে। এই পর্যন্ত বলে থামতে হয়, যেহেতু এটা বানায় কইতাছে তাই থেমে গেছে। এতক্ষণ যে মরে গেছে এটা বোঝানোর জন্য। ঘা খাওয়া ভাগের ভয়ঙ্করতা কিভাবে বুঝাবে
সেই জন্য তাকে ভাবতে হয়। মানে যেহেতু গা খাওয়া বাঘ তো অনেক বেশি ভয়ঙ্কর হয়, সেটা কীভাবে বলতে হবে, যেহেতু বানায় বইতেছে যে ভাবতেছে। আর ওই সময় মহিন্দরদের কাছে একটি লোক আসতে আর দেখে, সে গল্পের কথা ভুলে যায়, উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দর ও দীনদাসের কাছে। আর দীনদাসের কাছে নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়, বলে তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ তুই এসবের কি বুঝিস। মানে মহিন্দরকে একটু ব্যঙ্গ করে বললো যে তুই বুড়ো মানুষ, তুই কি বুঝবি। এখানে যেহেতু যুবকদের মধ্যে আলোচনা হল, কপিল দাস বুড়ো বুড়ো এবার সত্যি দমে যায়। মানে এবার সে ঠিকই থাইমা যায়, নিজে আর চিন্তা করা বন্ধ করে দেয়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এইরকম করে বলে, তো সে কি করবে। মানে তার জন্ম দেওয়া ছেলে যদি বলে যে তুই বুড়ো মানুষ, তুই পারবি না, তুই কি বুঝবি, তাকে পিছিয়ে আসতে হয়। মোরল, তুই তো বুড়ো মানুষ, মানে এখন নিজে বলতেছে যে তুই বুড়ো মানুষ, তুই কিছুই করিবে পারিস না, মানে তোর দ্বারা কিছুই সম্ভব। কথাটা ঘুরে ফিরে কেউ যেন তার কানের কাছে বারবার করে বলতে থাকে, মানে একই কথা তার কানের ধারে বারবার রিপিট হইতেছে। সে কিছুই করতে পারে না, তাকিয়ে দেখা ছাড়া কিছুই করা নেই তার। মানে এখানে মূলত তাকে হেলামি করা হচ্ছে সে বুড়োদেরকে। কিন্তু যে বুড়ো মানুষ তো অনেক কিছু মানে জ্ঞান থাকে, তাদের অভিজ্ঞতা থাকে, তারা চাইলে তা শেয়ার করে মানুষদেরকে সাহায্য করতে পারে। তখনকার যে সমাজের মানুষ ছিল তাদেরকে তার আগের অভিজ্ঞতা থেকে বলতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মানুষের জটলাটা দেখে, মানে যে মানুষরা দাঁড়িয়ে রয়েছে সেটা জটলা দেখে। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশ মতো হয়ে উঠেছে, মানে জায়গাটা একটা সমাবেশের মতো, মোটামুটি অনেক মানুষ এসেছে। দেখে দীনদাস হাত নেড়ে নেড়ে কি বলে চলছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করলো। তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে আবার ভায়া মাঝি আরম্ভ করলো। এই ভায়া মাঝির কথা কিন্তু মনে রাখতে হবে, এটা এমসিকিউতে চলে আসে। ভারী ধীর নোয়ানো স্বর, মানে তাদের সুর যে স্বর আছে সেটা অনেক বেশি নোয়ানো, মানে একদম আস্তে গলায় কথা বলতেছে। কিন্তু যেহেতু এখানে তাদের প্রতিবাদ করতে হবে, সেহেতু তাদের উচ্চ গলায়, মানে জোরে বলতে হতো কথাটা। তারা শান্তভাবে পরামর্শ হচ্ছে, যেন রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখ ধকধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। মানে এসব জায়গায় তো গালাগালি দেওয়ার কথা, যেহেতু ওদের জায়গা ভিটেমাটি দখল করতে চায়। তাদের ভিতরে একটা ক্ষোভ থাকার কথা, কিন্তু কিছুই দেখতে পারতেছে না। কপিল দাস ভারী অবাক লেগে গোটা ব্যাপারটা দেখে। অবাক লাগে কিন্তু কিছু বলে না সে, কারণ তার সময়কার মানুষরা এমন পরিস্থিতিতে অনেক বেশি রেগে যেত, উচ্চস্বরে কথা বলতো, গালাগালি করতো, মানে পুরাই উত্তেজিত অবস্থা থাকতো। কিন্তু এখনকার ছেলেদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাচ্ছে না। অবাক লাগে কিন্তু কিছুই বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে, কয়েক পা পিছিয়ে আসে সে। কিন্তু ওই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, তুই বুড়া মানুষ, সে মোর, তোর কিছুই করার নাই। সেখান থেকে উঠে এসেছিল সেখানেই ফিরে যায়। শুধুই যথাস্থানে ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবল মনে হতে থাকে। মানে তার কাছে তোর কিছু করার নাই এখানে, তাই তার এমনই মনে হতে থাকে। বাচ্চারা লোক লোক সমাগম দেখে সম্ভবত উঠে এসেছিল বিছানা ছেড়ে। মেয়ে বউরা সেখানেও ইতস্তত দাঁড়িয়ে, মানে সবাই একটু মানে দেখতেছে যে কি ঘটনা ঘটতেছে। সবাই ভাই হয়ে গেছে এতক্ষণে তাদের ঘুমানোর কথা, কিন্তু তারা এতক্ষণে না ঘুমিয়ে বাইরে এসে আলোচনা করা শুরু করেছে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনসুটি, দাপাদাপি ও হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে তীর শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা, তারপর ভাগটার কি হইলো। মানে মহিন্দরের ছেলে জানতে চায় যে ভাগটার পরে কি হয়েছে। আর এখানে তাদের লোক সমাগম মূলত, তারা যে সাঁওতাল, তারা বেশিরভাগ সময় 7টার আগেই ঘুমিয়ে পড়ে। কিন্তু এখন যেহেতু তাদের একটা সিরিয়াস বিষয়, তাদের ভিটেমাটি সরিয়ে নেবে, তাদের এদিকে আবাদ হবে, তাই তারা রাত থেকে মানে আলোচনা করতেছে। সেই গল্প কপিল দাসের মনে পড়ে।
একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছিল। তখন আগুনের আলো কিশোর মুখের উপর চমকাচ্ছে। কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আরেকটু উস্কে দিল, মানে কঞ্চি এসে এমন একটা জিনিস যেটা ফাইভের মতো, মানে সেটা দিয়ে আগুনটাকে একটু বাড়িয়ে দিছে, উস্কে দিল। আর ওই ঘটনাটার কারণেই কি না কে জানে, কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। মানে তার ভিতরে আবারও সেই জোশ চলে এসেছে। ভাগটার ল্যাজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় ভাগের, আর ভাগটা এদিক ওদিকে তখনও কিন্তু মরেনি। না, বাঘটা বোধহয় মরে গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে, মানে সে যেহেতু সকলের সামনে সৎ হইতে হইব, তাই বানিয়ে বলতেছে যে হঠাৎ তার মনে পড়ে যে বাঘটা মরে গেছে। বোঝা কপিল দাস সৎ উঠতে চায়, মানে সৎ হয়ে উঠতে চায় তার বাচ্চাদের কাছে, মানে তাদের নাতিদের কাছে সৎ হয়ে উঠতে চায়। গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল। তীরটা ঠিক বুকের মাঝখানে গেঁথেছিল। একেবারে এদিক ওদিক বেরিয়ে গিয়েছিল, মানে তীরটা একদম শরীরের ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে গেছিল। রক্ত তখনও বেরোচ্ছিল গল গল করে, মানে এগুলো বানায় বলতেছে আর, তাতে করে এটা সত্য মনে হয়। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোক ছিল না চারদিকে কোথাও, মানে সব জায়গায় একদম নিরিবিলি ছিল, মানে কোনো মানুষই ছিল না আশেপাশে। সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ করে পাশের চোখ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে পায়ে ছুটতে শুরু করে দিল। কিন্তু ওই জানোয়ারটা দেখেই সে ওই পর্যন্ত বলেই সে থামে। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে ইতস্তত করে, মানে সে আসল কথা বলে দিতেছে যে তো এটা দুর্বলতা প্রকাশ হয়ে যাবে, যে তো এটা বাঘ ছিল না, এটা ছিল একটা শিয়াল। এটা দেখিয়ে সে ভয়ে পাগলের মতো মানে দৌড় দিচ্ছিল ভয়। সেটা যদি অবর সামনে চলে আসে বাচ্চাদের সামনে, কিন্তু তার যে মান সম্মান ছিল সেটা কমে যাবে। তাই সে বজ্রুক হয়ে থাকে। আহা, কেমন করে বলবে যে শেয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল, মানে শেয়াল দেখে সে ভয় পেয়ে পালিয়েছে, সেটা কীভাবে বলতো। তারপর কি হইল? বাচ্চারা সমস্বরে জিজ্ঞেস করলে সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তার তীরে শান দেবার সময় কী রকম করে পাথরের উপর ঘষতে হয় তাই দেখায়। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটি বহু পুরনো সুর বাজায়। কি বাজলো দাদা? প্রশ্ন হলো। সে ভাঙা ভাঙা গলায় গান গায়, মানে একটা গান গায় তাদেরকে শুনে, অনেক আগে সাঁওতালদের গান। ফকির বলে দুলক বাজে, ভালুক নাচে ঝাম, হাই হাই রে হালমাল কই গেল রে। গানটা শুনে বাচ্চারা গাইতে শুরু করে দেয়। বুড়োর ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে, মানে বুড়ো বয়স হয়েছে কয় না, যে যৌবনের মতো কাজ করে, যুবকদের মতো কাজ করলে ভীমরতি হয়েছে বলে। তবে বুড়োরাও বড়রা সে যেখানে সভা বসেছিল সেখান থেকেও একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে, মানে তারা যে ফালতু সিরাসিলি কথা আছে সেগুলো বন্ধ করতে বলে, যেহেতু তারাও একটা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতেছে, তাদের মনোযোগ যাতে ছিন্ন না হয়। কিন্তু বাচ্চাদের থামাবে কি? বাচ্চারা তার বোঝে না, তাই তারা কথা বলতে ইচ্ছে আসছিল, হই হুল্লোড় করতে ছিল। মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল, দেখো কেমন করে ছিলা পরাতে হয় ধনুকে, মানে কীভাবে ছিলা পরাতে হয় সেটা সে দেখাবে। ছিলা হয়েছে যে ধনুকের লগে যে থাকে তীর, সেটাকে বোঝানো হয়। বাচ্চারা তখন গিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়ে ধনুকটা নোয়ায়। মানে ধনুকটার যে ছিলা আছে না, দড়ি, সেটা লাগাইতেছে যাতে ধনুকটা সঠিকভাবে মাপজাপ হয়। তারপর হাতে ছিলার পাশটা ধনুকের মাথায় ঢোকাতে চায়, কিন্তু প্রথমবারে পারে না, যেহেতু এটা অনেক শক্ত কাজ, মানে শক্তির কাজ, সেহেতু এটা বুড়া মানুষ তাই করতে কষ্ট হয়। ডান হাতটা ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে
সমস্বরে বলে, পারবা নাই দাদা, তুই পারবা নাই, মানে সে পারবে না সেটা বলতেছে, কিন্তু পারে সে। ওই কাঁপা কাঁপা হাতেই সে ছিলা পরিয়ে দেয় ধনুকের। তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটি টঙ্কার তুলে। ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপর বড় বুড়ো থামে না। তারপরও মানে বুড়োর মানে ধনুক বানাইছে, এখন সে তীর মারবে, তার ভিতর জোশ চলে আসে, সে আবার শুরু করে দেয়। একটা সানানোর তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাকে তাক করে সামনের দিকে, একবার ডাইনে একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মস্করা করে যেন। বাচ্চারা তাতেই হৈ হৈ করে ওঠে। আর ওই রকম হৈ হৈ শুনে সম্ভবত কবিরদাস তীরটা 2 আঙুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে, মানে সে ধরিল হইলে তার ভিতরে আরো জোশ পাইরা যায়। সে আবার এই ধনুকটারে শক্ত করে ধরে এবং তীর মারার জন্য আর প্রস্তুত হয়ে যায়। টেনে ধনুকের নিশানা করে অন্ধকারের দিকে, মানে ধনুকের নিশানা কিন্তু অন্ধকারের দিকে করে। এইটা কিন্তু এমসিকিউতে চলে আসে, তাই এটা মনে রাখতে হবে যে কোথায় ধনুকের নিশানা করে। মহিন্দরের ছেলে বলে ওঠে, ও দাদা, তীরটা ছুটে যাবে দাদা, তীরটা ছুটে যাবে। মানে যেহেতু ওর তীর ছিল, তাই সে বলতেছে যে মাইরেন না, শুধু শুধু একটা তীর নষ্ট করবেন, তীরটা ছুটে যাবে। কিন্তু কপিলদাস নাতির মিনতি শুনতে পায় কি না বোঝা যায় না। সে সত্যি সত্যি তীরটা ছেড়ে দেয়, আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। মানে তীরটা অনেক জোরে অন্ধকারের দিকে শব্দ করে শব্দ করে ছুটে যায়। চারদিকে মানুষের বসত, চারদিকে বসে মানুষের বাড়িঘর। মেয়েরা বুড়োর কাণ্ড দেখে হা হা করে ওঠে, মানে তারা হাসে যে বুড়োর বিমৃত এসে, এটা ভাববা। সবার মানুষদের মধ্য থেকে কয়েকজন এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে বুড়ো কপিলদাস আরও একটা তীর হাতে তুলে নিয়েছে। সবাই যখন নিষেধ করছে, তখন সে দ্বিতীয় তীরটাও সামনে অন্ধকারের দিকে নিশানা করে ছুড়ে দিয়েছে। এবং ওই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশায় পর্যায়ে থাকে না, যেহেতু তীর মারতেছে আশেপাশে মানুষের বাড়ি, হঠাৎ কারো গায়ে লাগা গেলে তো সে মারা যাবে। তাই এটা ছেলে মানুষই হিসাবে তামাশা হিসাবে থাকে না। দূর থেকে মহেন্দ্র চিৎকার করে ওঠে, বিন্নি গালাগাল করতে আরম্ভ করে, মানে মহেন্দ্র যে বউ, সে গালাগাল করতে আরম্ভ করে। কিন্তু বুড়ো তখনও আসছে কেমন দেখো, যেন সেই কৈশোরকালে ফিরে গিয়েছে, মানে আবারও সেই কিশোর হয়ে গেছে। জীবনে প্রথম নিশানা ভেদ করে যে খুশি সেই পেয়ে বসেছে তাকে, মানে প্রথম যে নিশানা করছিল সেই খুশিটা যেন পেয়ে গেছে, যে প্রথমবার নিশানা মতো তীরে নিশানা করতে পারছে, যে আনন্দটা ছিল সেই আনন্দটা আবার ফিরে এসেছে। সে শান দেওয়া আর একখানা তীর হাতে তুলে নিয়েছে তখন। এদিকে পিছন থেকে দীনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে, ধরে কারে লে ধেনুক খানা, মানে তার হাত থেকে যে ধনুকটা আছে সেটা লয়ে নাও, যেহেতু সে খালি মাতৃ আছে, কার গায়ে লেগে যায়। তাই সে নিয়েছে, সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না, মানে বুড়োর তো আর কোনো খেয়াল নেই, সে জোশের মধ্যে আছে, সে খালি তীর মারতে আছে। কেউ পিছনে তাকে ধরতে আসছে কিনা সেদিকে তার ভ্রুক্ষেপ না করে কপিলদাস বুড়ো 2 হাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে, মানে তার হাতে তীর নিয়ে সে সামনের দিকে চলতে থাকে অন্ধকারের দিকে। বিমূঢ় মানুষের চোখের সামনে দিয়ে সে অনায়াসে অন্ধকার, গাছপালা, কৈশোর ও আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকে সে তার তৃতীয় তীরটা সঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হতে থাকে, মানে সে তার কোনো খবর নাই, সে আবারও তীর মারার জন্য প্রস্তুত হয়ে যায়, আবার তীর মারে। এখানে আমরা শব্দার্থ টিকাগুলো একবার দেখে নিব এবং চেষ্টা করব মনে রাখার জন্য, মুখস্থ করলে করব। এবার পাঠ পরিচিতিটি আমরা পড়ি, যেহেতু এখান থেকে এমসিকিউ আসে। আলোচ্য গল্পটি শওকত আলীর। এখানে শওকত আলীর লেলিহান সাত 1977 গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মানে এখানে যে গল্পটা সেটা ছিল লেলিহান সাত নামে একটি গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। কবিরদাস মুর্মু এই বৃদ্ধ সাঁওতাল ভূমির অধিকার নিয়ে, সাঁওতালদের রয়েছে রক্তে রঞ্জিত গৌরব উজ্জ্বল ঐতিহ্য, মানে তাদের যে ভূমির অধিকার সেটার জন্য তারা যে কী পরিমাণ সংগ্রাম করছে সেটার ঐতিহ্য এখানে রয়েছে। ভূমি তাদের অস্তিত্বের অপর নাম।
তাই নিজেদের বসতবাটি থেকে উন্মূলিত হবার আশঙ্কা যখন তীব্রতর রূপ ধারণ করে, তখন বয়সের ভারে ঝিমিয়ে পড়া অন্য সবার কাছে নিতান্ত অপ্রয়োজনীয় মানুষ কপিল দাস অমিত সাহসে উদ্দীপিত হয়ে ওঠে। জীবনের শেষ কাজ হিসাবে শেষ লড়াইটা লড়বার জন্য নিজেকে সে সময়ের হাতে তুলে দেয়। তরুণদের ভয় দ্বিধাকে অমূলক প্রমাণিত করে সে আত্মত্যাগী সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। মাটির কাছাকাছি থাকা এক প্রবীণের এই অনিঃশেষ সংগ্রামশীলতার নান্দনিক রূপায়ণ ঘটেছে এই গল্পে। সমগ্র গল্প জুড়েই লেখক স্থবির দশায় আক্রান্ত কপিল দাসের অতীতের স্মৃতিকথা, বীরত্বগাথা, যার কত কটা সত্য, কত কটা কল্পনা, এইসব প্রসঙ্গ নিয়ে আসেন। আর সেই সঙ্গে কপিল দাসের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। আর মূল সুর হলো, হা মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। মানে এটা হচ্ছে মূল কথা, এখানে সুর হিসাবে প্রচলিত হয়েছে, এটা এমসিকিউতে আসে। এরূপ চিন্তার বিপ্রতীপে অবস্থিত কেবল শিশুরা, তাদের কাছে কপিল দাস ও তার গল্প দুইয়ের বিশেষ আকর্ষণ ও গুরুত্ব রয়েছে। এই উৎসাহ কপিল দাসকে নতুন চেতনা উদ্বুদ্ধ করে। সে তার বয়সকে অতিক্রম করে যায়। অনেকটা খেলার ছলেই জড়বৎ কপিল দাস আকস্মিকভাবে গতিপ্রাপ্ত হয়। তার হাতে উঠে আসে তীর ধনুক। একের পর এক তার তীর তার হাত থেকে ছুটে যায়, যে তাকে শত্রুকে লক্ষ্য করে। মানে তার যে ভিতরে যে মনোবল, সেটা বেড়ে যায় এবং সে সাহসী যোদ্ধাদের মতো করে তীর ছুঁতে শুরু করে। কপিল দাস নিজে কেবল একটি চরিত্র থাকে না, হয়ে ওঠে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার সংগ্রামে এক আপোষহীন যোদ্ধা। কপিল দাসের আশ্রয়ে লেখক আমাদের জানিয়ে যান, লড়াইয়ে কোনো বয়স নেই। উন্মূলিত প্রায় সকল মানুষগুলো কোনো কিছুর পরোয়া না করেই তাদের যুদ্ধ চালিয়ে যাবে এবং আশাবাদের দৌতনা জাগিয়ে গল্পকার রচনাটি সমাপ্ত করেন। সাঁওতালি কথন ভঙ্গি, শব্দ যোজনা ও যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন এই রচনার শিল্প সাফল্যকে বহুগুণ বর্ধিত করেছে। বহু নির্বাচনী প্রশ্ন দেখব। ধর বুড়োটাকে ধরে লে ধনুক কার উক্তি? আমি বলছিলাম যে এগুলা এমসিকিউতে আসে। এটা ছিল হচ্ছে বিনোদাসের উক্তি। ক, ওদিকে গোপীনাথ কিছুই বলে না। এ কারণে গোপীনাথের স্বার্থপরতা, কাপুরুষতা, সজাত্য বোধহীনতা, এখানে ওদিকে গোপীনাথ কিছুই বলে না, এখানে আই ও ট্রিপল আই হবে, দুইটা হচ্ছে রাইট অ্যান্সার। খ, বিভক্তি পড়ে 3 ও 4 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। মাহমুদা নামের এক অসহায় বিধবা বহু বছর ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসতেন। ভূমিহীনতা সূত্রে মাহমুদা ও অন্যান্যরা সরকারের কাছ থেকে খাস জমি বন্দোবস্ত নিতে চান, কিন্তু স্থানীয় প্রভাবশালী মৎস্য ঘের মালিকেরা ওই জমি তাদের নামে বন্দোবস্ত নিয়ে নতুন মৎস্য ঘের বানাতে চান। হয় জমি নয় জীবন, এই প্রত্যয় বুকে নিয়ে মাহমুদারা এর বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধ গড়ে তোলেন। মানে গল্পের সাথে অনেকখানি সাদৃশ্য আছে সম্পূর্ণ। উদ্দীপকে মাহমুদা কপিল দাস মুর্মুর সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণ সাহসিকতা, এক সংগ্রামশীলতা, হ্যাঁ এটাও দিতে পারে, এবং অধিকার সচেতনতা, তিনটাই এখানে গহ আইডা ওলাই টিপলাই। সাদৃশ্যপূর্ণ দিকটির চূড়ান্ত রূপ কপিল দাস মুর্মুর শেষ কাজ গল্পে কোন বাক্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে? সবই একটার সঙ্গে আরেকটার শেষ পর্যন্ত মেলানো। ম্যানুয়াল পাদ্রিকে টাঙানোর দলে ধাক্কা মেরে দিয়েছিল মহাজানের ধান খামার বাড়ি থেকেই কিষানদের বিলিয়ে দিলি। বুড়ো দু হাতে তীর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে, এখানে তো হবে।
সৃজনশীল প্রশ্ন দেখব আমরা একটি। 1947 সালে দেশ বিভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী এই দেশবাসীর উপর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় নানা দিক থেকে শোষণ বঞ্চনা চালিয়ে আসছিল। 1970 এর সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বিভিন্ন টাল বাহানা এদেশবাসীকে সংক্ষুব্ধ করে তোলে। তখন জয় বাংলা বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করে। তখনকার জয় বাংলা বীর বাঙালি অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, মানে এগুলো ছিল তখনকার দিনের মানুষের স্লোগান। পদ্ম, মেঘনা, যমুনা স্লোগানে শহরে, বন্দর, গ্রাম আন্দোলিত হয়। মুমু কি? মুমু বলতে এখানে সাঁওতাল বোঝানো হয়েছে। মুমু অর্থ সাঁওতাল। কপিল দাস বুড়োর কাছে সবই একটার সাথে আরেকটা মেলানো বলে মনে হয়। কেন? কারণ যেহেতু সে বয়স্ক, তাই তার সব একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যে কজ ইফেক্ট আছে সেটা সে বুঝতে পারছে। সে বুঝতে পারে যে একটা ঘটনা ঘটার পিছনে অন্য একটা ঘটনা ঘটার কারণ আছে, কারণ যেহেতু সে অনেক বয়স্ক। উদ্দীপকের দেশবাসীর সাথে কপিল দাসের মনোচেতনাগত সাদৃশ্য ব্যাখ্যা কর। এখানে দুইজনের সংগ্রামী, নিজেদের আত্মচেতনা বোধ আছে তাদের নিজেদের ভিতরে, মানে নিজেদেরকে যেভাবে হোক স্বাধীন করবে সেটার যে চেতনাগত দিক মিল রয়েছে সেটা তোমরা ব্যাখ্যা করে দিবা। কপিল দাস মুর্মুর অতীত ও বর্তমান তাকে উদ্দীপকের দেশবাসীদের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়ে দেয়। মন্তব্যটি যথার্থ যাচাই করো। হ্যাঁ, মন্তব্যটি সত্য। তোমরা এটা যাচাই করে দিবা যে দুইটা গল্প এক করে তাদের ভিতরে যে কী সাদৃশ্য দিকটা আছে, যে তারা দুজনের সংগ্রামী, তারা নিজেরা যুদ্ধ করে জিতেছে বা সংগ্রাম করে এতদিন লড়েছে, সেটার সাদৃশ্যতা তোমরা দেখিয়ে দিবে। আজকে ভিডিও পর্যন্ত আশা করি সকলেই ভালো আছো। আল্লাহ।